দর্শক, আমরা আলোচনায় ফিরতে চাই এই মুহূর্তে। আমাদের সহকর্মী গোলাম মাওলা হাজারি কাতার থেকে যুক্ত হয়েছেন এবং সাদেক রিপন কুয়েত থেকে যুক্ত হয়েছেন এবং একই সাথে যুক্ত হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ সময় দিয়েছেন। আমরা একটু গোলাম মাওলা হাজারি আপনার কাছ থেকে একটু সর্বশেষ খবর জানতে চাই কাতারের। একই সাথে একটি প্রশ্ন আসলে না করেই থাকা যাচ্ছে না, সেটি হচ্ছে আপনি আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভবত একই সাথে আপনার দেখা করবার সৌভাগ্য হয়েছে। এটি তো সকল মানুষের পক্ষে সম্ভব হয় না। আপনার হয়তো তাকে কাছ থেকে কথা বলার দেখবার সুযোগ হয়েছে। আমরা সেই একটু অভিজ্ঞতাটা আসলে আপনার কাছ থেকে একটু শুনে আসতে চাই, সেই গল্পটা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রথম প্রশ্ন যেটা ছিল আমার কাছে, আসলে কাতারের বর্তমান পরিস্থিতি বিকাল থেকে ভালো, এবং আপনি যেটি এয়ার স্পেস এখনো খুলে দেয়নি বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে। যে কোনো সময় হয়তো যদি ভালো কোনো পরিস্থিতি হয় তাহলে খুলে দিবে, এবং কাতার সরকার বারবার সবাইকে বলছে ঘরে থাকার জন্য, অযথায় কোনো কারণে যাতে বাহিরে না যায় এবং নিরাপদ স্থানে থাকার জন্য সেনাকুঞ্জ বা সেনা অধিদপ্তর থেকে দূরে থাকার জন্য বলেছে সরকার। এবং কাতার আজকে স্কুলগুলোর তারা ঘরে থেকেই পাঠ্যদান করেছে এবং অফিস আদালত ঘর থেকেই অনলাইনে তারা থেকে কাজ করেছে। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন যে আয়াতুল্লাহ খামেনির সাথে দেখা কথা, এটি আসলে আমি আপনাকে বলতে গেলে আমার মানে কেমন যে লাগে সেটা আমি বুঝতে পারবো না। আমি না, শুধু আজকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যারা ওনাকে ভালোবাসেন, হি ইজ এ গ্রেট লিডার, এটাই বলা যায়। আমি গত 2 মাস আগে ওনার সাথে আমার তেহরানে, আমি বাংলাদেশি একজন ছোট্ট সংবাদকর্মী, আমি সেখানে গিয়েছিলাম এবং ওনার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছিল। তো আসলে উনি যেভাবে, আমি যে একজন ছোট্ট একজন সংবাদকর্মী, বাংলাদেশি নাগরিক, সেটি ওনার কাছে মুখ্য ছিল না, কিন্তু ওনার কাছে ছিল আমি মানুষ এবং সংবাদকর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করেছে, যেটি আমি আদৌ ভুলতে পারিনি। কখন ভুলতে পারি সেটা আমি জানি না। আমার হৃদয় মণিকুঠের ওনার জায়গা আজীবন থাকবে, আনটিল লাস্ট ব্রেথ। অবশ্যই আপনি যেভাবে হয়তো আপনার অনুভূতির ব্যাখ্যা করছেন, আজকে হয়তো ইরানের মানুষ একই রকমভাবে তারাও এভাবেই আয়াতুল্লাহ খামেনিকে স্মরণ করছেন, তাদের এই শীর্ষ ধর্মীয় নেতা যখন নিহত হয়েছেন খবরটি জানার পর। আমাদের সাথে যেহেতু যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনার কাছে একটু আসতে চাই। কি মনে হচ্ছে যুদ্ধের এখনকার সর্বশেষ যে অবস্থা, এর মধ্যে মার্কিন সেনারা, এর মধ্যে 3 জনকে আমরা দেখেছি নিহত হওয়ার খবর আছে বাংলাদেশি নাগরিকদেরও খবর নিহত হবার, কিন্তু ইসরায়েলেও আমরা দেখেছি যে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তাদেরও অনেক মানুষ মারা গেছে, 9 জনের মতো। হতাহতের সংখ্যা হয়তো বাড়বে, ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়বে, কিন্তু এই ত্রিমুখী যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল, এই ত্রিমুখী যে যুদ্ধটি শুরু হয়েছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় বিশ্বের অন্যান্য যেসব দেশগুলো ইরানের বন্ধু অথবা তার আশেপাশে যারা আছে এবং মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই তো ইরান এর আগে আমরা দেখেছি কালকে তারা ব্যালিস্টিক বোমা তারা সেখানে নিক্ষেপণ করেছে, এই পরিস্থিতি কি সামনে আরো বাড়বে? আপনার কাছে কি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানকে আক্রমণ করেছে এবং গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটা সমাবেশ হচ্ছে। তাদের 2টো বড় জাহাজ আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড ওই এলাকাতে পাঠিয়েছে, এটা এয়ারক্রাফট ক্যারিয়ার। ওখান থেকে আবাস আসছিল যে একটা কিছু সামথিং ইজ ব্রুইং এবং কিছু একটা হবে, এবং যুদ্ধটা শুরু হলো। এবং আজকে আমরা নিশ্চিত হলাম যে আয়াতুল্লাহ খামেনি, তাদের সুপ্রিম লিডার, উনি নিহত হয়েছেন। পাশাপাশি ওদের IRGCর যে প্রধান, পাকপোর সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মাউসাভি এবং ডিফেন্স মিনিস্টার আজিজ নাসির জাদে
নিহত হয়েছে, আরো অনেক নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হয়েছে। প্রাক্তন ইরানের রাষ্ট্রপতি আহমেদিনেজাদ উনিও নাকি নিহত হয়েছে। সো ইট ইজ ভেরি অ্যালার্মিং ফর দি ওয়ার্ল্ড। এবং আমি মনে করি যে এটা একটা ব্যাপক, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বক্তব্য দিয়েছে এটার এফেক্টটা বাংলাদেশে আসবে না, বাট আসলে এটার এফেক্টটা গ্লোবালি এটা আসবে। বিশেষ করে তেল এবং এলএনজি রপ্তানির ক্ষেত্রে ইরানের নিকটবর্তী যে হরমুজ প্রণালী আছে ওখান থেকে প্রতি দিন 20,000 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়। বিশ্বের 20% এলএনজি ওই পথে রপ্তানি হয়। সারা বছরে $500 বিলিয়ন মূল্যের তেল রপ্তানি হয় ওই প্রণালী দিয়ে, এবং এই তেলটা মূলত 80 থেকে 85% আসে ভারত, বাংলাদেশ, চায়না এবং এশিয়াতে। তো এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে তেলের সংকট হবে, তেলের দাম বেড়ে যাবে, এবং তেলের সাথে আবার লাইফ ইজ রিলেটেড। সবকিছুর দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, এবং যতদিন এই যুদ্ধটা প্রলম্বিত হবে এটার এফেক্টটা তত গুরুতর হবে। সো আমরা দেখলাম যে ইরান ইসরায়েলে কিছু হতাহত হয়েছে, 8 জন না কয়জন, মার্কিন 3 জন সৈনিক নিহত হয়েছে, বাট ইরানে এটার ক্ষয়ক্ষতিটা সবচেয়ে বেশি। একটা স্কুলে প্রায় শতাধিক ছাত্রী নিহত হয়েছে, লিডারশিপে একটা বিশাল অংশ নিহত হয়েছে। এবং যদিও দ্রুত গতিতে ইরান তাদের ইন্টারিম একটা কাউন্সিল তৈরি করেছে, তাদের দে হ্যাভ এ নাইস সিস্টেম। সুপ্রিম লিডার হচ্ছে ইরানের সবচেয়ে শক্তিমান এবং পাওয়ারফুল ম্যান, উনার অবস্থান হচ্ছে নাম্বার 1 এবং রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছে সেকেন্ড। এবং এই সুপ্রিম লিডার আন্ডারে উনি হচ্ছে সশস্ত্র বাহিনীর কমান্ডার, এবং সরকারের যে 3টা ডিভিশন, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, 3টারই প্রধান সুপ্রিম লিডার। তো ইরান খুব দ্রুত গতিতে আয়াতুল্লাহ আরাফি নামে একজনকে ইন্টারিম সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে। দে হ্যাভ এ সিস্টেম, 88 জন সমন্বিত একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আছে, তারাই এই সুপ্রিম লিডারকে তারা নির্বাচন করে। বাট এই যুদ্ধটা কতদিন চলবে বলাটা খুব মুশকিল। ডোনাল্ড ট্রাম্প বলছিল আমরা রিজিম চেঞ্জ চাই। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনির, যেহেতু তাকে আসলে মোটামুটি বিশ্ব মোড়লরা একটু ভয়ই পেত এবং তিনিও বেশ কঠোরই ছিলেন, তার না থাকাটা এখন ইরানের জন্য যেই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আসলে এই যুদ্ধটা পরিচালনা করছে, মোরালের জায়গা থেকে কি তারা একটু দুর্বল হয়ে যেতে পারে? যদিও তো ঘোষণা এসছে যে না, তারা আরো শক্তভাবে আক্রমণ চালাবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে চালাতে কি পারবে? ইরান ইজ এ ভেরি প্রাউড নেশন। গত কয়েক দশক ধরে ইরানের উপর স্যাংশন ছিল, তারপরেও দে হ্যাভ প্রিভেইল। তারা, তাদের মানুষ ভালোই ছিল, এই স্যাংশনে তেমন কোনো এফেক্ট আসে নাই। সো দে আর এ প্রাউড নেশন। অবশ্যই মোরালি তারা একটু শ্যাটার্ড হবে এই হত্যাযজ্ঞের পরে, বাট আমি মনে করি যে ইরান, আপনি দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তারা আক্রমণ করেছে। অ্যাকচুয়ালি রাষ্ট্রগুলোকে আক্রমণ করেনি, তাদের প্রধান পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের যে শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলোকে আমরা আক্রমণ করেছি, আমরা ওই রাষ্ট্রগুলোকে আক্রমণ করিনি। এবং তাদের দে হ্যাভ এ ভেরি স্ট্রং ডিফেন্স ইন্ডাস্ট্রি, এবং তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে, এবং বেশ কিছুদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন ক্ষমতা তাদের আছে। সবচেয়ে বড় ক্ষমতা যেটা, হরমুজ প্রণালীটা বন্ধ করার তাদের ক্ষমতা আছে। এটা যেটা সবচেয়ে ন্যারো জায়গাটাতে, এটা 22 কিলোমিটার চওড়া, এবং খুব সহজে মাইন দিয়ে হরমুজ প্রণালী তারা বন্ধ করতে পারবে, এবং এটা একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে গ্লোবাল ইকোনমিতে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসছে, সুতরাং তাদের যে তেলের সাপ্লাই এটা কিন্তু ভেনেজুয়েলা থেকে নিশ্চিত। বাকি বিশ্ব কিন্তু এখন তেলের সাপ্লাইয়ের একটা সংকটে পড়বে, বিকজ আমাদের তেলটা আসতো মধ্যপ্রাচ্য থেকে, সেটা আমরা পাচ্ছি না। সো আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই ফর্মুলা হয়তো ইরানে ফলো করবে। তারা চাইবে, তারা এই অ্যাসাসিনেশন চলমান রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের পছন্দ মতো সরকার ইরানে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাসাসিনেশন চলতে থাকবে। আমি জানি যে, যতটুকু জানি, ইরানে দে হ্যাভ সিরিজ অফ সাকসেশন, কার পরে কে আসবে, কার পরে কে আসবে। তো ভেনেজুয়েলায় যেরকম মাদুরি যাওয়ার পরে মাদুরির সরকারকেই তারা অবস্থানে রেখেছে, বাট এখন ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠে বসে। সো মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে অনুরূপ পরিস্থিতি যাতে ইরানের সৃষ্টি হয়, এবং তাদের 3টা উদ্দেশ্য এই আক্রমণের পিছনে। এবং প্রথমে আমি বলে নেই, ইট ওয়াজ লঞ্চড অন এ ফলস ফ্ল্যাগ অপারেশন। এটা হচ্ছে একটা ইহুদি ফিলোসফি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও ফলো করেছে পাকিস্তানের বিরুদ্ধে। একটা মিথ্যা কারণ দেখিয়ে একটা ঝগড়া লাগানো,
এবং এই মিথ্যা কারণটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন। আমরা এখনো কিন্তু প্রমাণিত না অ্যাকচুয়ালি ইরানের নিউক্লিয়ার ওয়েপেন আছে কি নাই, বাট আমরা কিন্তু এটা প্রমাণিত যে ইসরায়েলের আছে। ইরানের আছে কি নাই এই সন্দেহের উপর ভিত্তি করে তারা আক্রমণটা করেছে, যেভাবে ইরাকের উপরে তারা আক্রমণ করেছিল যে ইরাকেরও ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে। সো এটা ফলস প্লির উপরে তারা এই আক্রমণটা করেছে যেটা কোনোভাবে, এবং তাদের তিনটা কারণ, একটা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয় হচ্ছে ইরানের যে তেল এবং গ্যাসের যে সমাহার, দে হ্যাভ দি ফোর্থ লার্জেস্ট অয়েল রিজার্ভ এন্ড দি হাইয়েস্ট গ্যাস রিজার্ভ ইন দি ওয়ার্ল্ড, এটার উপরে কর্তৃত্ব আনা, এবং তৃতীয়টা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রে একটা মার্কেট ওপেন করা। এই যে একটা যুদ্ধ হলো, এটার পরে কিন্তু এখন জিসিসি দেশগুলো, বিত্তবান দেশগুলো, সৌদি আরেবিয়া, কাতার, কুয়েত, ইউএই, তারা কিন্তু হাজার হাজার মিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য। সো সার্বিকভাবে কিন্তু ইট ইস এ ভিক্টরি ফর ইউএসএ, এন্ড আই মাস্ট সে দ্যাট ইট ওয়াজ এ মোস্ট কোঅর্ডিনেটেড অপারেশন। তারা ভেনেজুয়েলা এবং ইরানে যে অপারেশনটা করেছে, এর থেকে সাকসেসফুল অপারেশন আমার মনে হয় পৃথিবীর কেউ করতে পারবে না। আলোচনা আমরা একটু আরো চলবে, আমাদের অতিথির মনে প্রশ্ন আছেন কামালউদ্দিনের কাছে। তারা তো যেহেতু নেতাদের টার্গেট করেই তো তারা আক্রমণ করছেন বা তাদেরকে ধ্বংস করছেন, তো সেক্ষেত্রে ধরেন আলী খামেনি সহ আরও যারা সিনিয়র সামরিক অফিসাররা নিহত হয়েছেন, এবং এরপরে ট্রাম্পের যেই আলোচনায় বসার যে ইঙ্গিত, সেটা কিভাবে দেখছেন? এটা কি তারা সহজে রাজি হবে? ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে উপস্থাপন করেছেন। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমার একটু আগে যিনি সহ আলোচক ছিলেন, তিনি কিন্তু খুব টু দা পয়েন্টে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেখানে বিশ্লেষণ করেছেন। আসলে দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কথাটা যদি সত্য হয়ে থাকে, তাদের পক্ষ থেকে ওনারা তো জানিয়ে দিয়েছেন যে তারা আলোচনা করবে, কিন্তু ইরানের যে সিস্টেম, সেই সিস্টেমে এত তাড়াতাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা, যেখানে ইরান 40 দিন তারা শোক ডিক্লার করেছে, রাষ্ট্রীয় শোক, সাথে সাথে একদিকে শোক, অন্যদিকে তারা যুদ্ধ করছে। যে ইরানের যে তারা গ্রেট লিডার, ইরান যেটার জন্য গর্ব করতো, তাদের যে গার্ডিয়ান ক্লাস, যেটা সুপ্রিম লিডার, এবং আয়াতুল্লাহ আল খামেনির মাধ্যমে তাদের পুরো ইরানকে ইরান হিসেবে, আধুনিক ইরান হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে যার অবদান, তার রক্তের সাথে বেমানি করে এত তাড়াতাড়ি যে আলোচনায় আসবে, এটি কিন্তু ইরানের সাধারণ মানুষ হয়তো মেনে নিবে না। সেই জন্য যে আলোচনাটার ক্ষেত্রে তো আরো অনেক কিছু থাকে, যে আলোচনাটার লেভেলটা কোথায়, যে যেভাবে ইরানকে একেবারে ধ্বংস করে ইরানের তেল নিয়ে যাওয়া, এবং ইসরায়েলকে প্রতিষ্ঠা করা, এবং মধ্যপ্রাচ্যের যে একটা শক্তিধর, যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা সরাসরি যে শত্রু, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানে না, এই নেতৃত্ব না মানা ইরান প্রতিষ্ঠা করার যদি কোনো প্রস্তাব আসে, তাহলে তো আলোচনা হবে না। হয়তো আলোচনাটা এরকম হতে পারে যে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র, আমার সহ আলোচক একটু আগে বললেন যে তাদের যে পরবর্তী অর্থনৈতিক শক্তিশালী করবার জন্য যুদ্ধ লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা, নিজেদের তেল মজুদ রাখা, অন্য দেশের অর্থনীতিকে সেখানে কাপ ধরানো, ছিঁড় ধরানো, এবং সেখানে কিন্তু রাশিয়া আছে, চায়নার একটা বড় বাজার কিন্তু ওয়ার্ল্ডে আছে, সেটা এই যে হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে, সেটি শুধু বাংলাদেশ সেটা গ্রহণ করে না, চায়না সহ অন্যান্য দেশগুলো দিকে গ্রহণ। তো সেই জন্য এই পুরো জায়গাটাতে মার্কিন সুপ্রিমেসি তৈরি করবার জন্য যদি এই যুদ্ধ হয়ে থাকে, অল্টারনেটিভলি সেখানে এই বিষয়গুলো আগে কিভাবে আলোচনায় আসতেছে সেগুলোকে মাথায় রেখে কিন্তু পরবর্তী আলোচনা হতে পারে। তো সেই জন্য আমরা শুধু একটা লেন্সকে, মার্কিন যুক্তরাষ্ট্রের লেন্সকে যদি ইরানের যুদ্ধকে দেখি, বা ইসরায়েলের লেন্সকে যদি ইরানের যুদ্ধটাকে দেখি, ইরানের এই হামলাকে দেখি, তাহলে হয়তো আমাদের অ্যানালাইসিসটা একপাক্ষিক হয়ে যেতে পারে। সেখানে কিন্তু মিডল ইস্টেরও একটা লেন্স আছে, এবং চায়না, রাশিয়া বা আদার ওয়ার্ল্ডেরও একটা লেন্স আছে। তো সেগুলোকে আমরা, সেই বিষয়গুলো সূক্ষ্ম হতে পারে, কিন্তু যুদ্ধের জন্য অনেক ছোট বিষয়ও কিন্তু বড় হয়ে দাঁড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো মনে করছে যে তাদের প্রাথমিক বিজয় হয়েছে, আয়াতুল্লাহ আল খামেনি আমি মনে করি যে শাহাদাত বরণ করেছেন, তাকে এই পবিত্র রমজান মাসে হত্যা করা হয়েছে এবং অতর্কিত হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আমরা বিবেচনা করি, বিশ্লেষণ করি, আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ কিন্তু হেরেছে। আর ইরানের এই জায়গা থেকে একেবারে পরিপূর্ণ বিজয় লাভ করে আলোচনা করে সমাধান করার সে প্রেক্ষাপট আমি দেখছি না। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র
কিন্তু এই যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ট্র্যাপ হতে পারে এবং এটার লং টার্ম একটা কনসিকুয়েন্সেস এখানে থাকে। চীন রাশিয়ার ভূমিকাকে কিভাবে দেখছেন? তারা কি অবজারভারের ভূমিকা পালন করছে এখনো, না তারা আরো লং টার্ম আরো কিছুদিন দেখবে তারপরে তারা, নাকি ডায়ালগের মধ্যেই থাকবে যে এটা করা যাবে না, এটা অনৈতিক? শুধু এখানে শুধু রাশিয়া নয়, এখানে রাশিয়ার যে এখনকার পর্যন্ত যে ভূমিকাটা সেটা আপনি সঠিকই বলেছেন যে এটা আমরা জোরালো ভূমিকা এখনো দেখিনি। চায়নাও তাদের কনসার্ন জানিয়েছে, জাতিসংঘ, এগুলো হচ্ছে যে খুবই লাইট ভূমিকা। কিন্তু তারা যে এই ক্ষেত্রে যে তারা শক্তিশালী যে অবস্থান সেটি এখনো আমরা বুঝতে পারিনি। কিন্তু সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র নিবে কিনা, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটা পক্ষকে যে মিডল ইস্টের সাপোর্ট নিয়ে, অনেকগুলো দেশের সাপোর্ট নিয়ে মিডল ইস্টের এবং ইসরায়েলকে সাথে নিয়ে তারা এই যুদ্ধে ইরানকে ধ্বংস করছে। কিন্তু সে তার অপোনেন্টে চায়না, রাশিয়া সহ সবাইকে একেবারে অপোনেন্টে নিয়ে যুদ্ধে লাগবে কিনা সে ব্যাপারে একটা সন্দেহ আছে। তো সেই জন্য হয়তো এই পরিস্থিতিটা তারা দেখছে, অবজার্ভ করছে, কারণ সময় খুবই কম। এই অল্প সময়ে আপনার রাশিয়ার মতো একটি দেশ, শক্তিশালী দেশ, ডাইরেক্টলি তারা ইনভলভ হয়ে যাবে এবং শক্তিশালী অবস্থান নিবে, এটি কিন্তু যে কোনো যুদ্ধ বা আমরা যদি ওয়ার অ্যানালাইসিস করি এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে না। কারণ তারা পোলারিটির দৃষ্টিকোণ থেকে রাশিয়াও তো একটা পোল, চায়নাও একটা পোল, তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ইস্যুতে এত তাড়াতাড়ি তারা তাদের ইন্টারেস্ট শো করবে কিনা বা স্ট্রং এবং ইনভলভমেন্টও তারা আসলে রাখবে না। আছেন আপনি আমাদের সাথে, আমাদের সহকর্মী সাদেক রিপন আছেন কুয়েত থেকে, আমরা একটু তার কাছ থেকেও সেখানকার একটু খবর শুনে আসতে চাই। সাদেক রিপন, কুয়েতের আজকের দিনের কি অবস্থা, বাংলাদেশিরা সেখানে কেমন আছেন, এবং আমরা অন্যান্য সৌদি আরব এবং কাতারের যেরকম খবর আসলে শুনছিলাম যে সেখানে ফ্লাইটগুলো হয়তো স্বাভাবিক করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে তারা, কুয়েতের কি অবস্থা? আনমিউট করে নেবেন। ধন্যবাদ আপনাকে। অন্যান্য দেশের মতো কুয়েত গভর্নমেন্টও ফ্লাইট পরিচালনার জন্য যেহেতু বিমানবন্দর হামলা হয়েছে গতকাল, তো সেটা তারা সংস্কারের কাজ করছে, যত দ্রুত সম্ভব ফ্লাইট তাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা নিচ্ছে কুয়েত গভর্নমেন্ট। তো যেহেতু ইরানি নেতা খামেনি মৃত্যুর ঘটনায় কিন্তু এখানে তারা প্রবাসী আছেন, তারাও কিন্তু দুঃখ প্রকাশ করতেছেন। তবে এখন তারাও উদ্বেগের মধ্যে আছেন, যেহেতু ইরানের শীর্ষস্থানীয় নেতা মারা গেছেন। তো এই যুদ্ধ কতদিন চলে বা তাদের ফ্লাইট গুলো নিয়ে তারাও শঙ্কিত। তো এখানে প্রবাসীরাও যারা আছেন তারাও আসলে যুদ্ধ কি আরো লং টার্ম চলে কিনা, তাদের কি অবস্থা হবে। আর আমরা দেখেছি এখানে যে স্থানীয় যে সুপার মার্কেট গুলোতে প্রবাসীরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য মার্কেট গুলোতে ভিড় করতেছেন। যদিও গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে, কিন্তু যাতে প্রবাসীরা বা স্থানীয় নাগরিকরা প্রয়োজনের বাইরে অতিরিক্ত জিনিস মজুত না করার জন্য তাদেরকে বলা হয়েছে। আরেকটা আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগে স্থানীয় গণমাধ্যম সূত্রে, সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এবং লোক সমাগম এড়াতে কুয়েতে যে রমজান আসলে যে কুয়েতে উন্মুক্ত স্থানে এবং মসজিদের বাইরে যে ইফতার বিতরণ করা হয় বিভিন্ন চ্যারিটি ফান্ড থেকে, দাতব্য সংস্থা বা গভর্নমেন্টের পক্ষ থেকে, তো এটা তারা আপাতত স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা ইফতারের বিতরণ কার্যক্রম স্থগিত করেছে। তো সব মিলে প্রবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, আসলে কি হয় এরকম একটা অবস্থার মধ্যে প্রবাসীরা আছেন। তো আসলে প্রবাসীরা তারপরেও এখানে যারা আছেন সবাই যার যার কাজে যাচ্ছেন, নিয়মিত আগের মতো আগের নিয়মে কাজে যাচ্ছেন আসতেছেন। তবে জাস্ট শুধু এখানে একটা জিনিস পরিবর্তন হয়েছে, কুয়েতের যে সরকারি সেক্টর গুলোতে আছে ওই সেক্টর গুলোতে আগামীকাল থেকে 30% জনবল কাজ করবেন। তারা জনবল কমিয়েছে, জনবল 30% জনবল দিয়ে তারা দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। তাহলে বাকি লোকরা কি বাসা থেকে কাজ করবেন নাকি তাদের চাকরি চলে যাচ্ছে, মানে কি বাকি লোকরা কি করবেন? বাসা থেকে কাজ করবেন, এগুলা শিফটিং হিসেবে কাজ করবেন। আচ্ছা, শিফট হয়ে যাবে তখন। আচ্ছা, ধন্যবাদ সাদেক রিপন।